আগের পর্বে আমরা শুনেছিলাম এই সেই জঙ্গল যেখানে ছেলেটাকে বেঘরে প্রাণ খোয়াতে হয়েছে। চুপ চুপ চুপ, মুখটা বন্ধ করো। আর আর ওই দিকে তাকাও। একটা কালো ধোঁয়ার মধ্যে থাকা অবয়ব দৃশ্যমান হয় তাদের সামনে, আর চারিদিক থেকে কান্না হাসির মিলিত শব্দ শোনা যায়। আমার বন্ধু অজয় এই জঙ্গলে অশরীরীদের হাতে পড়ে মারা গেছে। এখানে আসার পর আমার আরেক বন্ধু খুব অসুস্থ হয়ে পড়েছে। রাজ বসন্ত ঝর্ণার জল ছিটিয়ে দিল ওদের গায়ে। হঠাৎ করেই আস্তে আস্তে সেই কান্না ও হাসির মিলিত স্বরগুলো বন্ধ হয়ে গেল, আর সেই ছায়ামূর্তিগুলো মিলিয়ে গেল পরপর। ভালো থেকো গোপাল, তুমি খুব পরোপকারী মানুষ। তুমি ঠিকই বলেছিলে, পাহাড়ি মানুষেরা খুবই সরল হয়। তুমিও ভালো থেকো। রাজ নারকান্দার বসন্ত ঝর্ণার সেই জল আর মাটি সঙ্গে নিয়ে ললিতকে নিয়ে দিল্লি ফেরার জন্য রওনা দেয় তারা। এবার তারপর দিল্লিতে পৌঁছে ললিতকে একটা ভালো নামী হাসপাতালে ভর্তি করল ওরা। পণ্ডিতজির কথা মতোই প্রতিদিন ললিতের কপালে ওই জল আর মাটি লাগিয়ে দিতে লাগলো রাজ। কেটে গেল 2 মাস। এই সময়টা প্রতিদিন হাসপাতালে পড়ে থাকতো রাজ। অবশেষে ললিতের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরেই ও রাজ নামে ডাকছিল। এখানে রাজ বলে কে আছেন? আমি? কেন, কিছু হয়নি তো ললিতের? ভিতরে চলে আসুন, পেশেন্ট ডাকছে। রাজ ঘরে ঢুকতেই ওকে দেখে উত্তেজিত হয়ে পড়ে ললিত। ওর চোখে মুখে আতঙ্কের ছাপ। ওকে শান্ত করার চেষ্টা করে রাজ। শান্ত হ, রিল্যাক্স রিল্যাক্স। কিচ্ছু হয়নি ললিত, কিচ্ছু হয়নি। আমি বলছি তো কিছু হয়নি। আমার চোখের সামনে ওরা অজয়কে, আর আমি কিচ্ছু করতে পারলাম না। কিচ্ছু না। মাথাটা চেপে ধরে কাঁদতে শুরু করলো সে। রাজা আবার প্রশ্ন করল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আস্তে আস্তে মনে করে বলতো, সেদিন ঠিক কি হয়েছিল? বলছি, সেদিন আমি আর অজয় জঙ্গলের কাছাকাছি এলাম। অজয় বলল, ওই বার কর বিয়ারটা, জমিয়ে খাই। ও নিজেকে পুরো মুক্ত লাগছে রে, পাখির মতো উড়তে ইচ্ছা করছে। এখানে খাবি? কেন, কি হবে? এই শোন না, চল না জঙ্গলের ভিতরে ওই নির্জন এলাকাটায় যাই। এখানে কে কোথায় দেখবে গ্রামবাসীরা। আর ওটাই আমাদের কাল হলো। কয়েকজন গ্রামবাসী দেখতে পেয়ে আমাদের বারণ করেছিল, জানিস। এই কে তোমরা? ওইদিকে কোথায় যাচ্ছ? যেও না, বাঁচবে না, যেও না ওইদিকে। এই যেও না, ভালোর জন্য বলছি, শেষ হয়ে যাবে। যেও না, শেষ হয়ে যাবে। ফিরতে পারবে না, ওইদিকে যেও না ওইদিকে। কিন্তু আমরা তার কথা খুব একটা বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম কুসংস্কার, তাই এরকম বলছে। আমরা দেখলাম একটা ভাঙা মন্দির আছে দূরে। সেখানে গিয়ে তার পরিত্যক্ত অংশটাতে বসে আমরা ড্রিঙ্ক করতে শুরু করলাম, সাথে মাংস। কিছুক্ষণ পর অজয় বলল, ভাই দারুণ লাগছে বল, শিবের মন্দিরে নেশা, পুরো পারফেক্ট কম্বিনেশন। হ্যাঁ ভাই, সত্যি। ক্রেডিটটা দে আমায়, আমি তো বললাম ভেতরে জঙ্গলের দিকে আসতে। আমরা হেসে উঠলাম। একটা শেয়াল ডাকছিল দূর থেকে। আমাদের নেশাটাও বেড়ে গিয়েছিল। তখন অজয় বলল, এই ললিত, নেশাটা চড়ে গেছে রে, চল একটু চোখে মুখে জল দিয়ে নি।
আমিও রাজি হয়ে গেলাম। দূরে একটা ঝর্ণা ছিল, দেখে মনে হচ্ছিল স্রোতের খুব টান। আমি ওকে বললাম, অজয় 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 নামিস না ভাই, নামিস না, এগুলোর কিন্তু স্রোতের বেগ খুব বেশি ভাই, নামিস না, টেনে নিয়ে চলে যাবে, বুঝবি না ভাই। তুই থাক, আমি সাঁতার জানি, বুঝলি? ওরে গাধা, এই গতিবেগে সাঁতার জানলেও কিছু করতে পারবি না রে। আরে তাছাড়া রাত হয়ে গেছে, কাউকে চিৎকার করে ডাকলেও আসবে না, যাস না ভাই, যাস না। আর শোন ভাই। কিন্তু শুনল না। তারপর জামাটা খুলে ওই দিকে এগিয়ে গেল। ও আনন্দে গান গাইতে লাগলো। তারপর বলল, ওহো, এই না হলে জীবন না। হঠাৎই আমার কথায় কান না দিয়ে আকাশের দিকে একটা ফ্লাইং কিস দিয়ে ঝাঁপ দিয়ে চলে গেল জলে। আর চোখের নিমেষেই একটা চিৎকার, ললিত, ললিত বাঁচাও আমাকে, কে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচাও অজয়। সঙ্গে সঙ্গে জলে আমি ঝাঁপ দিলাম। মনে হচ্ছিল একটা ঘূর্ণির সামনে আমার পা ধরে টেনে যেন কেউ কোনো কাছাকাছি চলমান স্রোতে নিয়ে যেতে চাইছে। জলে তার ছায়া পড়েছিল। দেখি একটা কালো ছায়া, সেইটা তার পাটা পিছন দিকে ঘোরাচ্ছে। আর যতবার ঘুরছে আমরা খাবি খাচ্ছি ততবার। আর একটা কান ফাটানো অট্ট হাসি। আবার কখনো কান্না। আমার চোখের পলক ফেলার মধ্যেই অজয় যেন কোথায় মিলিয়ে গেল। সেদিকে আর না তাকিয়েই প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে উঠলাম আমি। কেউ যেন আমার পা ধরে বারবার ওই ঘূর্ণির দিকে টানছিল। আমি চিৎকার করলাম, কে কে আছো জলের মধ্যে, ছাড়ো, কে আছো, ছাড়ো। কিন্তু একটা হাসি ছাড়া আমি কিছুই শুনতে পেলাম না। হঠাৎ দেখলাম অজয়ের শরীরটা জলে ভেসে উঠেছে। আমি কোনো মতে ওকে তুলে নিয়ে ওই পাড়ের জঙ্গলে উঠলাম। নাকে হাত দিয়ে দেখলাম ওর আর প্রাণ নেই। আর তারপর আমার আর মনে পড়ছে না, আর মনে পড়ছে না। ওকে 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 ওকে, ছাড় ছাড়, আর মাথায় চাপ দিতে হবে না। তুই রেস্ট নে, ভয় পাস না, আমি আছি। তুই সুস্থ হয়ে যাবি খুব তাড়াতাড়ি, সব ঠিক হয়ে যাবে। কয়েকদিনের মধ্যেই অলৌকিকভাবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল ললিত। আজও ডিসচার্জের দিন। ডিসচার্জের পর ও আর রাজ অজয়ের মায়ের কাছে গেল। ওদের দেখেই কান্নায় ভেঙে পড়লেন অজয়ের মা প্রতিমা দেবী। ললিত হাত জোর করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমায় ক্ষমা করে দিও কাকিমা, তোমার ছেলেকে আমি বাঁচাতে পারলাম না, চোখের সামনে মরতে দেখলাম, আমায় ক্ষমা। চুপ কর বাবা, চুপ কর। নিয়তিকে কে খণ্ডন করবে? ওটা ওর ভাগ্য ছিল। তুই নিজেকে দোষ দিস না। আমি এতদিন ঠাকুরকে এক মনে ডেকেছি আর চেয়েছি যেন তিনি তোকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। কিন্তু কাকিমা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমায় অজয়ের অভাব বুঝতে দেব না। জানি হয়তো পুরোপুরি ওর শূন্য স্থান পূরণ করতে পারবো না, কখনো না, কোনো দিনও না, কিন্তু তাও। হ্যাঁ কাকিমা, আমরা দুজন সব সময় তোমার সঙ্গে থাকব। আয় বাবা, আয়, আমার কাছে আয়। কান্না ভেজা চোখে এক মুখ হেসে ওদের বুকে টেনে নিলেন তিনি। মায়ের মন তো। আপনারা হয়তো বলবেন আজকের গল্পটির কোনো ব্যাখ্যা নেই, তাই গল্পটা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আসলে ভূত আছে কি নেই সেই নিয়ে যুগে যুগে কম আলোচনা তো হয়নি, কিন্তু এই ভূত কি শুধু কল্পনা শক্তির দ্বারাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে?
না, সেটা বোধহয় আজও আমাদের অজানা। এটি একেবারেই অমীমাংসিত। সবকিছু মিলিয়ে আমরা ভূতের গল্প শুনে আসছি যুগের পর যুগ ধরে, কিন্তু নিশ্চিত হতে পারিনি ভূত আদৌ আছে কি নেই। বারবার একই প্রশ্ন থেকে গেছে, ভূত কি সত্যিই আছে? এখনো অনেকের মধ্যেই ভূত বিষয়ক বিভিন্ন কিছু ধারণা, কুসংস্কার বা বিশ্বাসের প্রচলন রয়ে গেছে। এই ভূত বা অলৌকিক ঘটনায় বিশ্বাসী মানুষের সংখ্যা অসংখ্য। পশ্চিমের দেশগুলিতেও ব্যাপক মাত্রায় রয়েছে এই ভূত নিয়ে বিশ্বাস। আচ্ছা, ভৌতিক পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনা সত্যিই কি বাস্তব? আসলে ভূতকে দেখতে না পেলেও তার অস্তিত্ব বিশ্বাস করেন অনেকেই। আত্মা মৃত্যুর পর অবিনশ্বর হয় না, কোনো না কোনো রূপে সে প্রতিশোধ নিতে চায়, তার কাছে টেনে নিতে চায় কাছের মানুষদের। এটা অনেকেরই বিশ্বাস। অনেক মানুষই হয়তো তাদের জীবনের এমন ভুতুড়ে কিছু অনুভব করেছেন যার কোনো ব্যাখ্যা হয় না। যুক্তিবাদী বিজ্ঞান মনস্করা সর্বদাই সন্দেহ প্রকাশ করেছেন ভূতের অস্তিত্বে। তারা বারবার বলেছেন, ভূত যে রয়েছে তার প্রমাণ কোথায়? এর উত্তরে ভূতবাদীরা পাল্টা প্রশ্ন করেছেন, সে যে নেই তার প্রমাণটাই বা কই? এই চাপানুতরে কেটে গিয়েছে অনেক সময়, কিন্তু পরীক্ষাগারে বিস্তর সময় খরচ করে ভূতের অস্তিত্ব বা অনস্তিত্ব প্রমাণের গুরুদায়িত্বটি পালনে আগ্রহ দেখাননি তেমন কেউ। তবে তারা যে নেই এ কথা বুকে হাত দিয়েও বলা যায় না। তাদের সবসময় দেখা না গেলেও তাদের অস্তিত্ব অনুভব করা যায়, কিন্তু ওটাকেও হেসে উড়িয়ে দেয় বিজ্ঞান। তবে ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজকে আর সময় নেই। আবার কোনো একদিন ফিরে আসবো এমনই এক গা ছমছমে ভুতুরে গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, চোখ কান খোলা রাখবেন। ধন্যবাদ।